নভেম্বরের ঝলমলে সকালে লখনৌয়ের মার্সিডিজ বেঞ্জ শোরুমের স্বয়ংক্রিয় দরজা খুলতেই ভেতরের ঝকঝকে জগতে ঢুকে পড়ল এক অচেনা বাস্তবতার ছায়া। জীর্ণ কুর্তা পরা এক মানুষ, তার পরনে পুরনো কাপড়, মুখে সময়ের খোঁচা, তবু চোখে অদ্ভুত শান্ত এক দৃঢ়তা। নির্মল মার্বেন, দামি পারফিউম আর কোটির গাড়ির মাঝখানে তার উপস্থিতি যেন এক আয়নায় সত্যকে তুলে ধরল। সবাই থমকে তাকাতেই তাদের দৃষ্টি আটকে গেল শোরুম ম্যানেজার শ্রেয়ার মুখে, যে একসময় এই মানুষটির স্ত্রী ছিল। শ্রেয়ার বিলাসী সাজসজ্জার আড়ালেও এক মুহূর্তের জন্য পুরনো দিনের চেনা আলো জ্বলে উঠল, তারপরই তা হারিয়ে গেল তীব্র তাচ্ছিল্যের হাসিতে। অমিত এখানে? এটা মার্সিডিজ শোরুম, কোনো ভাঙারি দোকান নয়। স্টাফরা এগিয়ে এলে অমিত কেবল স্থিরভাবে তাকিয়ে রইলেন। কোনো অভিযোগ নেই, রাগও নেই, শুধু গভীর নির্ভার এক হাসি। সেই হাসি দেখে পরিষ্কার বোঝা যায় তিনি জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো মেনে নিয়েছেন, আর এখন তাকে আর কিছুই নাড়াতে পারে না। এভাবেই অতীতের ভালোবাসা আর বর্তমানের অহংকার মুখোমুখি দাঁড়িয়ে গেল এক গল্পের দরজা খুলে দেওয়ার অপেক্ষায়। ভিড়ের মধ্যে এখন ফিসফিস আরও বেড়ে গেল। কেউ বলছিল, মনে হয় কোনো গরিব মানুষ ভুল করে ভেতরে ঢুকে এসেছে। কেউ হেসে বলল, ম্যানেজার ম্যাডাম ঠিকই বলছেন, এখানকার যোগ্য নয়। কিন্তু অমিত তখনও সেখানেই দাঁড়িয়েছিল, স্থির, শান্ত এবং সংযত। তার মুখে ছিল না কোনো রাগ, না কোনো জড়তা, কেবল এক গভীর দৃঢ়তা, যেন সে কোনো বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। শ্রেয়ার চোখে এখন প্রত্যাখ্যানের সঙ্গে ক্রোধও ভরে এলো। সে জোরে বলল, অমিত, তুমি এখানে গাড়ি কিনতে এসেছ? এখানে দাঁড়িয়ে থাকারও তোমার ক্ষমতা নেই? মনে আছে যখন আমি তোমাকে ছেড়েছিলাম তখন তোমার কাছে কিছুই ছিল না, আর আজও তোমার কাছে কিছুই নেই। অমিতের চোখে সেই মুহূর্তে অতীতের ছায়া নেমে এলো, যেন কেউ তার স্মৃতির অ্যালবাম খুলে দিয়েছে। তার ৮ বছর আগের সেই দিনের কথা মনে পড়ল, যখন শ্রেয়া তার স্ত্রী ছিল। ছোট একটি ভাড়া বাড়ি, যার ছাদ থেকে বৃষ্টির দিনে জল পড়ত। ঘরের কোণে রাখা পুরনো ফ্যান, যা অর্ধেক চলত। শ্রেয়া একটি ছোট প্রাইভেট ব্যাংকে চাকরি করত, আর অমিত কখনো বাচ্চাদের টিউশন পড়িয়ে তো কখনো মজুরি করে সংসার চালানোর চেষ্টা করত। শ্রেয়ার স্বপ্ন ছিল বড়, ঝকঝকে গাড়ি, বিলাসবহুল বাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর ঐশ্বর্য ভরা জীবন। কিন্তু অমিতের কাছে ছিল কেবল একটি সৎ হৃদয় আর কঠোর পরিশ্রমের জেদ। এক রাতে শ্রেয়া বিরক্ত হয়ে বলেছিল, অমিত, আমি এই দারিদ্র্যে ক্লান্ত। আমার সব বন্ধুর গাড়ি আছে, তাদের স্বামীরা ব্যবসা সামলায়, আর তুমি কবে পর্যন্ত আমাকে এই দুকামরার ঘরে পচাবে? অমিত সেই সময় চুপ ছিল। সে কোনো জবাব দেয়নি, কিন্তু তার হৃদয়ে ঝড় বইছিল। সে অনুভব করেছিল যে পরিস্থিতি কঠিন, কিন্তু সে পরাজিত ছিল না। রাতে অন্ধকারে বসে সে প্রায়ই ভাবত, সত্যিই কি আমি ব্যর্থ? শ্রেয়া কি ঠিক বলে? আমি কি কোনোদিন বড় মানুষ হতে পারব না? তারপর এক মুহূর্ত আসত যখন সেই অন্ধকারেই তার ভেতরে এক নতুন আলো জ্বলে উঠত। সে অনুভব করত যে যদি জীবনকে বদলাতে হয়, তবে এখন ঘাম দিয়ে নয়, বুদ্ধি দিয়ে উপার্জন করতে হবে। তারপর একদিন ভাগ্য তার পথ বদলে দিল। এক পুরনো বন্ধু বিপুল এর সাথে দেখা হলো, যে শেয়ার বাজারের কথা বলছিল। অমিতের কাছে তখন এই জগৎটা কোনো রহস্যের মতো লাগত। গ্রাফ, চার্ট, এনএসি, বিএসসি এর মতো শব্দ তার কাছে কোনো অজানা ভাষার মতো লাগত। কিন্তু যখন সে শুনল যে পরিশ্রম দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে টাকা তৈরি হয়, তখন তার ভেতরে কিছু জ্বলে উঠল, যেন কেউ তার আত্মায় একটি স্ফুলিঙ্গ রেখে দিয়েছে। সে রাতে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আর্টিকেল পড়া শুরু করল, ফ্রি ভিডিও দেখল, ওয়েবিনার অ্যাটেন্ড করল এবং ধীরে ধীরে বাজারের সূক্ষ্মতা বুঝতে শিখল। বহুবার সে না খেয়ে জেগে রইল, শুধু এই কারণে যে পরের দিন চার্টটি সঠিকভাবে পড়তে পারে। তার মন এখন তাতেই মগ্ন হয়ে গিয়েছিল। সে অনুভব করল যে এই খেলা ভাগ্যের নয়, জ্ঞানের। কিন্তু যখন শ্রেয়া জানতে পারল যে অমিত শেয়ার বাজার শিখছে, তখন সে হাসি ঠাট্টা করল, কটাক্ষ করে বলল, তুমি তো মোবাইল পর্যন্ত ঠিকমতো চালাতে পারো না, আর তুমি কোটিপতি হবে? স্বপ্ন দেখাটাও সীমা রেখে দেখা উচিত, অমিত। শ্রেয়া রোজ কটাক্ষ করত, কখনো তাকে উপহাস করত, কখনো তার স্বপ্নকে। আর তারপর একদিন যখন অমিত কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরল, শ্রেয়া ঠান্ডা গলায় বলল, আমি আর এই জীবনে থাকতে পারছি না, আমার ডিভোর্স চাই। আমি আমার জীবন এই দারিদ্র্যে নষ্ট করতে পারি না। অমিত তার চোখের দিকে তাকালো। সেখানে এখন আর কোনো ভালোবাসা ছিল না, কেবল ছিল ঘৃণা আর অধৈর্য। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর কিছু না বলে ডিভোর্সের কাগজে সই করে দিল। যখন শ্রেয়া সেই রাতে বাড়ি ছেড়ে চলে গেল, অমিত একা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে রইল।
বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরে আগুন জ্বলছিল। সে নিজেকে বলল, আজ তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে গেলে শ্রেয়া, কিন্তু একদিন এই দুনিয়া দেখবে যাকে তুমি ব্যর্থ মনে করেছিলে সেই সবার থেকে এগিয়ে যাবে। আমি প্রমাণ করব যে গরিব হওয়াটা অপরাধ নয়, কিন্তু হার মেনে নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। সেই রাতের সেই শপথটি তার জীবনের মোড় হয়ে গেল। আর আজ ৮ বছর পর সেই অমিত মার্সিডিজের শোরুমে দাঁড়িয়েছিল, শান্ত, সংযত, কিন্তু ভেতর থেকে সেই আগুন নিয়ে, যা এখন আর ছাই হয়ে যায়নি, বরং সোনা হয়ে গেছে। সেই দিন থেকে অমিত তার জীবনের দিশা বদলে দিয়েছিল। শ্রেয়া চলে যাওয়ার পর তার ভেতরে যে শূন্যতা ছিল তা তাকে ভাঙেনি, বরং আরও শক্তিশালী করে তুলেছিল। সে দিন-রাত এক করে দিল। সকালে মজুরি করত যাতে পেটের আগুন নেভাতে পারে, আর রাতে শেয়ার বাজারের বইতে ডুবে থাকত। তার চোখে ঘুম নয়, ছিল কেবল লক্ষ্য। সে আরাম ত্যাগ করল, শান্তি ছেড়ে দিল এবং তার ভেতরের প্রতিটি ভয়কে মুছে ফেলল। দিন কাটতে লাগল এবং তার শেখা জ্ঞান ধীরে ধীরে আকার নিতে শুরু করল। প্রথমে ক্ষতি হল, কিছু ১০০ টাকা গেল, তারপর হাজারো, কিন্তু অমিত থামল না। প্রতিটি ক্ষতি তাকে শিখিয়েছে, প্রতিটি পতন তাকে আরও শক্তিশালী করেছে। সে জেনে গিয়েছিল যে আসল জয় সেটাই যা পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোতে মেলে। ধীরে ধীরে তার ছোট বিনিয়োগগুলি লাভে পরিণত হতে লাগল। শুরুতে বন্ধুদের কাছ থেকে অল্প অল্প ধার নিয়ে সে ডেমো ট্রেডিং শুরু করেছিল। বহুবার হারল, বহুবার জিতল, কিন্তু প্রতিবারই নতুন কিছু শিখল। সে বাজারকে বুঝতে নিজেকে উৎসর্গ করল। এখন তার কাছে এটি কোনো খেলা ছিল না, বরং জীবনের মিশন ছিল। বহু রাত অভুক্ত কেটেছে, বহুবার ভাড়া মেটানোর জন্য ধার নিতে হয়েছে, কিন্তু সে কখনো তার লক্ষ্য থেকে চোখ সরায়নি। সময় পেরিয়ে গেল এবং ৪ বছর পর তার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করল। যেখানে একসময় সে ১২০০ টাকার লাভে খুশি হতো, সেখানেই এখন হাজার হাজার এবং তারপর লাখ লাখ টাকা ট্রেডিং করতে লাগল। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল এবং ধীরে ধীরে তার ছোট বিনিয়োগগুলি কোটিতে পরিণত হল। ৮ বছরের মধ্যে অমিত এখন একটি নতুন নাম হয়ে গিয়েছিল, এজে ইনভেস্টমেন্টস। এজে ইনভেস্টমেন্টস এটি ছিল সেই কোম্পানি যা তার চিন্তা, তার কঠোর পরিশ্রম আর তার বিশ্বাসের ফল ছিল। দেশের বড় বিনিয়োগকারীরা এখন তার নাম জানতে শুরু করেছিল। সংবাদপত্রে তার কোম্পানির আলোচনা হতো, কিন্তু সে নিজে কখনো সামনে আসেনি। সে তার সফলতা নীরবে সামলে রেখেছিল, কারণ তার কাছে এটি কেবল সম্পদ ছিল না, এটি ছিল আত্মসম্মানের ফিরে আসা। সে জানত যে একদিন তাকে সেখানেই ফিরে যেতে হবে যেখানে তাকে একসময় গরিব বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, যেখানে তার স্বপ্ন নিয়ে উপহাস করা হয়েছিল। আর আজ সেই দিনটি ছিল। লখনৌয়ের মার্সিডিজ শোরুমের কাঁচের দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল সেই ছেঁড়া পুরনো কুর্তা পরা লোকটি। কিন্তু এখন সে আর গরিব অমিত ছিল না, সে ছিল কোটি কোটি টাকার কোম্পানির মালিক, এজে ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা। সে তার প্রতিটি রাতের বদলা তার কঠোর পরিশ্রম দিয়ে নিয়েছিল। যখন কেউ তাকে ব্যর্থ বলেছিল, পুরো শোরুম তার দিকে তাকিয়েছিল। শ্রেয়া তখনও রাগে ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে অমিত এখানে কিছু কিনতে এসেছে। তার মনে হচ্ছিল এটা কোনো তামাশা। তার মুখে অহংকারের স্তরগুলি ফেটে যেতে শুরু করল। অমিত শান্তভাবে তার পকেট থেকে চেক বইটি বের করল। তার কণ্ঠস্বর ততটাই শান্ত ছিল যতটা তার চোখ। আমার এই পুরো শোরুমটা চাই, প্রতিটি গাড়ি, প্রতিটি কি সেট, সব কিছু। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল, বাতাস যেন থমকে গেল। কেউ কথা বলতে পারছিল না। আর শ্রেয়া, যার কণ্ঠস্বর একসময় সবার উপর আদেশ চালাত, এখন নিজে নীরব। তার চোখে ছিল অবিশ্বাস, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। অমিত চেকের ওপর সই করতে করতে তার দিকে তাকালো এবং হালকা হাসির সঙ্গে বলল, মনে আছে তুমি বলেছিলে আমি এখানকার যোগ্য নই? হয়তো তুমি ঠিকই বলেছিলে শ্রেয়া, আমি এখানকার মালিক হওয়ার যোগ্য ছিলাম। সে সই করে দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই কাগজপত্র প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং মার্সিডিজ শোরুমের নাম বদলের ঘোষণা হল এজে মার্সিডিজ লখনৌ। শ্রেয়া সেখানেই দাঁড়িয়ে রইল, সেই জায়গাতেই যেখান থেকে একসময় সে অমিতকে অপমান করে বের করে দিয়েছিল। কিন্তু আজ তার চোখে অনুশোচনার সাগর উথলে উঠছিল। তার মনে যেন ঝড় উঠছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। অমিত তার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, দারিদ্র অপমান নয় শ্রেয়া, আর সম্পদ শুধু টাকা দিয়ে নয়, ইচ্ছা দিয়ে তৈরি হয়। ছেঁড়া কুর্তা পরা সেই লোকটি এখন সেই শোরুমের সবচেয়ে ধনী ছিল, কারণ তার ধন নোটের নয়, আত্মসম্মানের।
যে তাকে একসময় হাসির পাত্র বানিয়েছিল, আজ সে তার সাফল্যের গুঞ্জনে হারিয়ে গেল। পুরো শোরুম এখন সেই মানুষটির সামনে ঝুঁকেছিল, সেই মানুষটির সামনে যিনি তার পরাজয়কে শক্তিতে পরিণত করেছিল এবং প্রমাণ করেছিল যে সময় সবচেয়ে বড় জবাব দেয়। পুরো শোরুম এখন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। সবার চোখ ছিল সেই ছেঁড়া কুর্তা পরা লোকটির দিকে, যে কয়েক মিনিট আগে পর্যন্ত সবার হাসির কারণ ছিল এবং এখন সবার হৃদস্পন্দনের কারণ হয়ে উঠেছে। শ্রেয়ার চোখেও তখনও সেই অহংকার ছিল, কিন্তু তার ভেতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। ভিড়ের চোখে কৌতূহল বাড়তে থাকল। কেউ ফিসফিস করছিল, এই লোকটি শেষ পর্যন্ত কি করছে? কেউ বলল, কেন দাঁড়িয়ে আছে এখানে এই আত্মবিশ্বাসের সাথে? ঠিক তখনই অমিত ধীরে ধীরে মাথা তুলল এবং প্রথমবারের মতো শ্রেয়ার চোখের দিকে সরাসরি তাকাল। তার দৃষ্টি বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু তাদের ভেতরে এমন একটি আগুন জ্বলছিল যা বহু বছরের নীরবতায় পুষ্ট হয়েছিল। তার কণ্ঠস্বর ছিল একেবারে শান্ত, কিন্তু শব্দগুলিতে এমন একটি দৃঢ়তা ছিল যা পুরো পরিবেশকে থামিয়ে দিল। শ্রেয়া, তোমার কি মনে হয় আমি এখানে তামাশা করতে এসেছি? শ্রেয়া হালকাভাবে হেসে উঠল। সেই হাসিটা ছিল ঘৃণা আর অহংকারে ভরা। হ্যাঁ অমিত, আর কি? তোমার তো থাকার জন্য ভালো ঘর ছিল না, আর আজ তুমি মার্সিডিস কিনতে এসেছ? স্বপ্ন দেখা বন্ধ করো, লোকে তোমাকে নিয়ে হাসছে। অমিত তার কথা শুনল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর এলো না। সে এক মুহূর্তের জন্য রাগ করল না, কেবল তার পকেট থেকে সেই পুরনো জীর্ণ চেক বইটি বের করল। শোরুমে ফিসফিস আরও বেড়ে গেল। কিছু লোক মোবাইল বের করে রেকর্ড করতে লাগল। কেউ আস্তে করে বলল, এবার মজা আসবে, এই লোকটা নিজেরই মজা বানাচ্ছে। শ্রেয়ার হাসি আরও তীব্র হল। দেখুন সবাই, এই সেই চেক বই যা দিয়ে আগে ভাড়া মেটানোও কঠিন ছিল, আর আজ এই দিয়েই মার্সিডিস কিনতে এসেছে। কিন্তু অমিতের চোখ তখনও শান্ত ছিল। সে কোনো তাড়াহুড়ো না করে পাশের খালি টেবিলটির কাছে গেল। চেক বইটি খুলে পাতা উল্টে চেকের ওপর কিছু লিখতে শুরু করল। তার হাতের প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে আগে থেকেই জানে যে এখন সময় তারই। এখন যা হতে চলেছে তা কোনো অলৌকিকের চেয়ে কম নয়। পাশে দাঁড়ানো সেলসম্যান ঝুঁকে চেকের দিকে নজর দিল। পরের মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বিস্ফারিত হল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, এতে তো কোটির অঙ্ক লেখা আছে। শ্রেয়ার মনে হল সে ভুল শুনেছে। কি? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। সেলসম্যান আবার বলল, ম্যাডাম, এই চেকটি পুরো শোরুমের দামের সমান। এই কথাটি শোনার পরই শোরুমে নীরবতা নেমে এলো। যে লোকেরা কিছুক্ষণ আগে হাসছিল তারা এখন ঘামে ভিজে গেল। সবার চোখ অমিতের ওপর স্থির হল। সে এখন আর কোনো গল্পের চরিত্র ছিল না, সে ছিল জীবন্ত শিক্ষা। অমিত গভীর শ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল, আজ আমি গাড়ি নয়, পুরো শোরুম কিনতে এসেছি। শ্রেয়ার মুখ সাদা হয়ে গেল, যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। সে সেখানেই দাঁড়িয়ে রইল, এক মূর্তির মতো, চোখে ভয়, হৃদয়ে অনুশোচনা আর মস্তিষ্কে সেই অতীত যা এখন তাকে ধারালো কাচের মতো কাটছিল। তার সামনে ৮ বছর আগের প্রতিটি দৃশ্য ঘুরতে লাগল। সেই ছোট ভাড়া বাড়ি, সেই জল পড়া ছাদ, সেই রাত যখন সে বলেছিল, আমি আর থাকতে পারছি না তোমার সাথে, এবং সেই সকাল যখন অমিত কিছু না বলে চলে গিয়েছিল। আজ সেই অমিত তার সামনে দাঁড়িয়েছিল, সেই সারল্যে, সেই শান্তিতে, কিন্তু এখন ভেতর থেকে ঝড় হয়ে উঠেছে। ভিড় এখন ফিসফিস করছিল, এই সেই লোক যাকে ম্যাডাম এতক্ষণ গরিব বলছিলেন। কেউ বলল, জীবন সত্যি উল্টে যায়। আরেকটি কণ্ঠস্বর এলো, কখনো কাউকে ছোট করে দেখো না। শ্রেয়ার চোখ থেকে মেকআপের আড়ালে লুকিয়ে থাকা অনুশোচনা ঝরতে লাগল। সে ফিসফিস করে বলল, এটা 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 সব মিথ্যা, আমি মানি না। অমিত একটি হালকা হাসি দিল, যা তার সম্পূর্ণ জয়ের প্রতীক ছিল। সে পাশে দাঁড়ানো তার উকিল দেবেশের দিকে তাকাল এবং হালকা ইশারায় বলল, শুরু করুন। উকিল ফাইলটি এগিয়ে দিলেন। ম্যাডাম, সৎ কাগজপত্র প্রস্তুত, শুধু আপনার সই বাকি। শ্রেয়ার হাত কাঁপতে লাগল। সে এখন বুঝতে পারল, সে অমিতকে কখনো চেনেইনি। সে সবসময় সেই মানুষটিকে দারিদ্র্যে দেখেছিল, কিন্তু তার চিন্তার সম্পদকে কখনো বোঝেনি। আজ সেই অমিত তার সামনে ছিল, সেই একই মানুষ, কিন্তু এখন আর আগের মতো নেই। আজ তার নীরবতা কথা বলছিল, তার সংযম জয়ী হয়েছিল, এবং তার হাসি সব কিছু বলে দিয়েছিল। এখন তার সামনে দাঁড়ানো মানুষটি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একটি দৃষ্টান্ত, একটি জীবন্ত গল্প যা বলছিল যে সময় যতই কঠিন হোক না কেন, যদি মানুষের ভেতরে বিশ্বাসের আলো জ্বলতে থাকে তবে সে যে কোনো অন্ধকারকে চিরে বের হতে পারে। শ্রেয়া কাঁপতে থাকা গলায় বলল, অমিত, তুমি সত্যি। কিন্তু অমিত তাকে মাঝখানে থামিয়ে দিল।
তার কণ্ঠস্বর এখন ঠান্ডা ছিল, তবে প্রতিটি শব্দে এমন একটি অনুরণন ছিল যা সরাসরি হৃদয়ের ভেতরে নেমে যাচ্ছিল। শ্রেয়া, তামাশা সেই দিন হয়েছিল যখন তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে দিয়েছিলে। তামাশা সেই দিন হয়েছিল যখন আমি তোমার জন্য সব কিছু সহ্য করলাম আর তুমি আমাকে দুনিয়ার সামনে ছোট করে দিলে। কিন্তু আজ শ্রেয়া, আজ তামাশা শেষ হয়ে গেছে। শোরুমের প্রতিটি মানুষ এখনও নীরব ছিল। সবাই দম বন্ধ করে সেই মুহূর্তটি দেখছিল। কারো চোখে সম্মান ঝলসাচ্ছিল, তো কারো মুখে নীরবতা ছড়িয়ে পড়েছিল। শ্রেয়ার চোখ জলে ভরে এলো, কিন্তু তার অহংকার তখনও তাকে মাথা নত করতে দিচ্ছিল না। ভেতর থেকে সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তার শ্বাস ভারী হয়ে গিয়েছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। অমিত আশেপাশে উপস্থিত কর্মীদের দিকে তাকাল এবং শান্ত কণ্ঠে বলল, মনে রাখবেন, কাউকে তার পোশাক বা পরিস্থিতি দেখে বিচার করবেন না। আজ আমি সাধারণ কুর্তা পাজামা পরে আছি, কিন্তু কাল অন্য কেউ অন্য রূপে এসে দাঁড়াতে পারে। সময় সবাইকে উল্টে দিতে পারে। তার এই কথাটি শুনে পরিবেশে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। প্রতিটি মানুষের চোখে এক নতুন শিক্ষা নেমে এলো। শ্রেয়া অবশেষে সাহস সঞ্চয় করল এবং ভাঙা গলায় বলল, অমিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন বলনি যে তুমি? অমিত তার দিকে তাকাল এবং সেই দৃষ্টিতে এখন আর কোনো রাগ ছিল না, না কোনো প্রেম, কেবল নীরবতা ছিল, এক ঠান্ডা শান্তি। সে ধীরে ধীরে বলল, শ্রেয়া, কারণ যার বড় সময় আমার উপস্থিতির উপর ভরসা ছিল না, তাকে ভালো সময় কিছু বলার কোনো মানে হয় না। তুমি সেদিন আমার সং ছেড়েছিলে যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আজ আমি এখানে তোমাকে জবাব দিতে নয়, নিজেকে প্রমাণ করতে এসেছি। শ্রেয়ার মুখ থেকে সব মেকআপ মুছে গিয়েছিল। তার মুখ এখন এক ভাঙা মহিলার মতো লাগছিল, যে নিজের ভুলের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে জল ঝরতে লাগল, কিন্তু এখন তা কেউ থামাতে পারছিল না। শোরুম করতালি ধ্বনিতে মুখরিত হল। গ্রাহকরা এখন অমিতকে সম্মানের চোখে দেখছিলেন। কেউ তার কঠোর পরিশ্রমের প্রশংসা করছিল, তো কেউ তার সাহসকে কুর্নিশ করছিল। অমিত নথিপত্রে সই করল এবং শোরুমের পুরনো মালিক মহেশের সাথে হাত মেলাল। সেই মুহূর্তের পর সে আর কেবল একজন গ্রাহক রইল না, সে এখন সেই পুরো শোরুমের মালিক হয়ে উঠেছিল। শ্রেয়া সেখানেই দাঁড়িয়েছিল। কাঁপতে থাকা গলায় সে বলল, অমিত, আমি কি? অমিত তার দিকে তাকাল এবং শুধু এতটুকু বলল, এখন সব শেষ হয়ে গেছে শ্রেয়া। তার কণ্ঠস্বর ঠান্ডা ছিল, তবে তাতে এমন একটি দৃঢ়তা ছিল যা শ্রেয়ার ভেতরে ভেঙে চুরমার হয়ে গেল। অমিত ঘুরল এবং শোরুম থেকে বাইরে বেরিয়ে গেল। পিছনে রয়ে গেল কেবল নীরবতা, ভেঙে যাওয়া স্বপ্নের অনুরণন এবং শ্রেয়ার ছিন্ন ভিন্ন অহংকার। বাইরে তার পুরনো বন্ধু বিপুল দাঁড়িয়েছিল, সেই বিপুল যে বছরখানেক আগে তাকে শেয়ার বাজারে প্রথম বিনিয়োগ শিখিয়েছিল। বিপুল হাসল, ইয়ার, আমার আজও মনে আছে যখন তুই 500 টাকার শেয়ার কিনে রাতভর ঘুমাতে পারিসনি, আর আজ দেখ তুই পুরো শোরুম কিনে নিলি। অমিত হালকা হাসল, তার চোখে এখন শান্তি ছিল। কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ সফলতা নয়, শান্তি হয় বিপুল। দুজনে এগিয়ে গেল, আর পিছনে রয়ে গেল একটি গল্প, এমন একজন মানুষের গল্প যে প্রত্যাখ্যানের বেদনাকে নিজের শক্তিতে পরিণত করেছিল, যে তার স্বপ্ন দিয়ে তার ভাগ্য বদলে দিয়েছিল। অমিত ধীরে ধীরে বলল, টাকা তো কেবল ফল বিপুল, আমার জন্য আসল জয় এটা যে যাকে আমি গরিব ভেবে প্রত্যাখ্যান করেছিলাম, আজ তাকেই ভাগ্য জবাব দিয়ে দিল। দুজনে এগিয়ে গেল, আর পিছনে রয়ে গেল একটি গল্প, এমন একজন মানুষের গল্প যে প্রত্যাখ্যানের বেদনাকে নিজের শক্তিতে পরিণত করেছিল, যে তার স্বপ্ন দিয়ে তার ভাগ্য বদলে দিয়েছিল। অমিত ধীরে ধীরে বলল, টাকা তো কেবল ফল বিপুল, আমার জন্য আসল জয় এটা যে যাকে আমি গরিব ভেবে প্রত্যাখ্যান করেছিলাম, আজ তাকেই ভাগ্য জবাব দিয়ে দিল। দুজনে গাড়িতে বসল, ইঞ্জিন চালু হল, আর গাড়িটি এগিয়ে যাওয়ার সাথে সাথে অমিতের চোখের সামনে তার পুরো সফর ভেসে উঠল। 8 বছর আগে সেই অমিত ছিল যে ক্ষুধায় কষ্ট পেয়ে বহুবার খালি পেটে ঘুমিয়ে পড়ত। ভাড়ার ছোট বাড়ি, ভাঙা চৌকি আর কপালে দায়িত্বের সীমাহীন বোঝা, কিন্তু তার সাহস কখনো ভাঙেনি। সে দিনরাত বাজারের বই পড়েছে, গ্রাফ বুঝেছে, লোকসান সহ্য করেছে, কিন্তু ধৈর্য হারায়নি। এবং একদিন যখন তার মোবাইলের স্ক্রিনে প্রথমবারের মতো 500 টাকার লাভ দেখা গেল, তখন তার চোখ জলে ভরে গেল। সেই মুহূর্তে সে বাবাকে ফোন করেছিল, বাবা, এখন সময় বদলাচ্ছে। এই কথোপকথনই ছিল তার জীবনের মোড়, এবং সেই দিন থেকেই তার ভাগ্য মোড় নেয়।
সেই মুহূর্তে যখন অমিত বাবাকে ফোন করে বলেছিল, বাবা এখন সময় বদলাচ্ছে, হয়তো সেটি কেবল একটি বাক্য ছিল না, বরং তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। ধীরে ধীরে ছোট ছোট লাভ বড় হতে লাগল। সেই দিন যখন 500 টাকার লাভ দেখে তার চোখ ভিজে যেত, এখন কোটির সাফল্যে পরিণত হয়েছে। সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর ধরে তপস্যা, ঘুমহীন রাত, হার এবং শিক্ষাভরা অভিজ্ঞতা সব মিলিয়ে তাকে সেই অবস্থানে নিয়ে এসেছিল যেখানে আজ সে দাঁড়িয়েছিল। কিন্তু সে কখনো অহংকার দেখায়নি। তার সারল্য, তার শান্তি, তার ধৈর্য সব আগের মতোই ছিল। সে কেবল নীরবে এগিয়ে যেতে লাগল, কোনো রকম শব্দ না করে। কিন্তু আজ যখন সেই মার্সিডিজ শোরুমের দরজা তার সামনে খুলেছিল, তখন মনে হলো যেন ভাগ্য তার অতীতের পুরো হিসাব মিটিয়ে দিয়েছে। 8 বছর আগে সে যে ধাক্কা খেয়েছিল, সেটাই এখন তার শক্তি হয়ে উঠেছিল। ওদিকে শ্রেয়া সেখানেই মেঝেতে বসেছিল, যেখানে কিছুক্ষণ আগে সে আত্মবিশ্বাস আর অহংকারে ভরা দাঁড়িয়েছিল। তার মুখ এখন সাদা হয়ে গেছে, চোখের সামনে এক এক মুহূর্ত ঘুরতে লাগল। সেই রাতগুলি যখন অমিত দেরি পর্যন্ত কাজ করত, যখন সে তার চোখে স্বপ্ন দেখেছিল, এবং তারপর সেই মুহূর্ত যখন সে তার হাত ঝটকে দিয়ে বলেছিল, আমি এই দারিদ্র্যে বাঁচতে পারব না। এখন সেই শব্দগুলি তার আত্মাকে বিদ্ধ করছিল। সে নিজেকে জিজ্ঞাসা করছিল, যদি আমি একটু ধৈর্য ধরতাম, যদি আমি অমিতের সঙ্গ না ছাড়তাম, তবে কি আজ এই সম্পদ, এই সম্মান, এই নাম আমারও হতো না? কিন্তু সময় কখনো ফিরে আসে না। যে মুহূর্ত চলে যায় তা কেবল স্মৃতি হয়ে থাকে, এবং স্মৃতি যখন অনুশোচনার সাথে মেশে তখন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। শ্রেয়ারও একই অবস্থা ছিল। সে চারপাশে তাকালো, তার কাছে সবকিছু ছিল, কিন্তু এখন কিছুই ছিল না। স্টাফদের মধ্যে ফিসফিসানি ছিল, ম্যাডাম খুব বড় ভুল করেছেন, সেই অমিত কত শান্ত, কত সম্মানিত বের হলেন। এই শব্দগুলি শ্রেয়ার কানে তীরের মতো বিঁধছিল। সে আয়নায় নিজেকে দেখল, দামি পোশাক, ঝকঝকে মেকআপ, উঁচু হিল, সবকিছু হঠাৎ ফাঁপা মনে হতে লাগল। সে অনুভব করল যে আসল সম্পদ কখনো পোশাক বা গাড়ি দিয়ে আসে না, তা আসে কঠোর পরিশ্রম, সততা আর ধৈর্য দিয়ে। অন্যদিকে অমিতের গাড়ি একটি উঁচু ঝকঝকে ভবনের সামনে এসে থামল। তার নিজের কোম্পানির অফিস, বিশাল কাঁচের দেয়ালের আড়ালে শত শত লোক কাজে মগ্ন। রিসেপশনে তার ছবি লাগানো ছিল, দেয়ালে তার উদাহরণ, এবং প্রতিটি কর্মীর মুখে গর্বের ঝলক। বিপুল হেসে বলল, ইয়ার, তুই যে স্বপ্ন দেখেছিলি সেটাকে তুই সত্যি করে দেখালি। আজ তোর জয় আগের চেয়ে অনেক বড়। অমিত জানালার ওপার থেকে আকাশের দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, বিপুল, আসল জয় এখনও বাকি। টাকা তো আমি কামিয়েছি, কিন্তু এখন আমি চাই যে গ্রামের শিশুরা এটা বুঝুক যে স্বপ্ন কেবল বড় বাড়িতে জন্ম নেওয়াদের জন্য নয়। গরিবের ছেলেও কোটিপতি হতে পারে, যদি তার ভেতরে পরিশ্রম করার সাহস আর অপেক্ষা করার ধৈর্য থাকে। এই কথা বলে সে কনফারেন্স রুমের দিকে পা বাড়াল। দরজা খোলার সাথে সাথে পুরো ঘর করতালি ধ্বনিতে মুখরিত হল। তার পুরো টিম দাঁড়িয়েছিল, সেই লোকেরা যারা তার সংগ্রামের দিনগুলিতে তার সঙ্গ ছাড়েনি। তাদের চোখে ছিল সম্মান, গর্ব ছিল, এবং এক অনুপ্রেরণার ঝলক ছিল। কেউ বলল, স্যার, শোরুমের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। অমিত হালকা হাসির সাথে মাথা নাড়ল। হ্যাঁ, আজ থেকে সেই শোরুম আমাদের। করতালির শব্দ আরও তীব্র হল, প্রতিটি মুখ উজ্জ্বল হল, প্রতিটি চোখ ঝলছে উঠল। সেই মুহূর্তে শুধু একটি কথাই স্পষ্ট ছিল, যে তার বেদনাকে সাহস বানিয়েছে, যে প্রত্যাখ্যানকে অনুপ্রেরণায় পরিণত করেছে, সে যে কোনো ঝড়কে জয় করতে পারে। অমিত সেখানেই দাঁড়িয়ে হাসছিল, শান্ত, স্থির, কিন্তু ভেতর থেকে অত্যন্ত গভীর। কারণ এখন সে বুঝে গিয়েছিল যে আসল জয় অন্যদের হারানোর মধ্যে নয়, বরং নিজেকে প্রমাণ করার মধ্যে। কিন্তু সেই রাতেই শ্রেয়া যখন নিজের বাড়ি ফিরল, তখন তার অস্থিরতা চরমে। সে দরজা বন্ধ করল, সব আলো নিভিয়ে দিল, এবং অন্ধকারে মেঝেতে বসে পড়ল। সেই অন্ধকারে যেন তার অতীত সামনে এসে দাঁড়াল। প্রতিটি কোণ তাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন সে অমিতকে ডিভোর্স দেওয়ার সময় বলেছিল, তুমি জীবনে কখনো কিছু করতে পারবে না। সেই সময় সে রাগে যে শব্দগুলি বলেছিল, আজ সেই শব্দগুলি তার গলায় আটকে থাকা কোনো ধারালো হাড়ের মতো তাকে বিঁধছিল। তার চোখ থেকে জল ঝরতে লাগল, ঠোঁট কাঁপতে লাগল। সে নিজেকে ফিসফিস করে বলল, যদি 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 আমি সেই সময় একটু ধৈর্য ধরতাম, যদি আমি অমিতের হাত না ছাড়তাম, যদি আমি অমিতকে বিশ্বাস করতাম। কিন্তু এখন যদিতে কি আর অবশিষ্ট ছিল?
সময় কারো জন্য থেমে থাকে না, সে তো বয়ে গিয়ে তার চিহ্ন রেখে যায়, যা সারা জীবন জ্বলতে থাকে। ওদিকে শহরের অন্য প্রান্তে অমিত তার উঁচু বারান্দায় দাঁড়িয়েছিল। নিচে ছড়ানো লখনৌ আলোয় ভেসে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে ছিল গভীর শান্তি। বাতাসে ঠান্ডা ছিল, তবে হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল, সন্তুষ্টির। সে আকাশের দিকে তাকাল এবং নিজেকে ধীরে ধীরে বলল, এই জয় শুধু আমার নয়, এটি প্রতিটি সেই মানুষের জয় যাকে একসময় গরিব ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল। আজ আমি আমার সম্মান ফিরিয়ে এনেছি। সে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং ওপরে তাকিয়ে যেন ঈশ্বরকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে ভাঙতে দাওনি। সেই রাতে লখনৌয়ের রাস্তায় সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু দুটি হৃদয় এমন ছিল যারা তাদের ভাগ্যের সাথে লড়ছিল। একজন ছিল অমিত, যার কাছে সব কিছু ছিল, তবুও ভেতর থেকে শান্ত এবং ভারসাম্যপূর্ণ। অন্যজন ছিল শ্রেয়া, যার কাছে সব কিছু হারিয়ে গিয়েছিল, অনুশোচনা ছাড়া। তার মুখ থেকে সব মেকআপ মুছে গিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল এবং আত্মবিশ্বাস কোনো ছায়ের মতো ছড়িয়ে পড়েছিল। সে নিজেই বিড়বিড় করছিল, যদি 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 আমি একটু ধৈর্য ধরতাম, যদি আমি অমিতের হাত না ছাড়তাম। কিন্তু সময় না কারো জন্য থামে আর না কাউকে ফিরিয়ে দেয়। কখনো কখনো জীবন কেবল একটি ভুলের নাম হয়, আর এখন সেই ভুলটাই তার শাস্তি হয়ে উঠেছিল। পরের দিন সকালে সে নিজেই একটি সিদ্ধান্ত নিল। সে অমিতের সাথে দেখা করবে। মন জানত যে এখন অনেক দেরি হয়ে গেছে, তবুও হয়তো সেই সাক্ষাতে সে শান্তির এক টুকরো খুঁজে পাবে। অন্যদিকে সেই দিন দুপুরে অমিত তার অফিসের কনফারেন্স রুমে বসেছিল। বড় মিটিং এইমাত্র শেষ হয়েছে। দেয়ালে তার কোম্পানির লোগো জ্বলজ্বল করছিল, ড্রিমস রাইজ ফ্রম ডাস্ট, এবং সম্ভবত এটাই তার সত্য ছিল। তখনই দরজায় মৃদু করাঘাত হল। সে চোখ তুলল। দরজায় সেই দাঁড়িয়েছিল শ্রেয়া, সেই শ্রেয়া যে একসময় তার স্বপ্নের রানী ছিল এবং পরে তার সবচেয়ে বড় আঘাত হয়ে গিয়েছিল। অমিত তাকে কিছুক্ষণ দেখল। তার চোখে ছিল না কোনো ঘৃণা, না কোনো মোহ, কেবল এক ঠান্ডা শান্ত স্থিরতা। কি চাই শ্রেয়া? তার কণ্ঠে নীরবতা ছিল, তবে তাতে এক অনুরণন ছিল, যেন কোনো জবাব আগে থেকেই নির্ধারিত ছিল। শ্রেয়ার ঠোঁট কেঁপে উঠল, তার চোখ থেকে জল ঝরতে লাগল। অমিত, সে ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে সেই সময় ছেড়ে দিয়েছিলাম যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি তোমাকে গরিব ভেবে প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু আজ বুঝেছি যে আসল ধন পরিশ্রম আর ধৈর্য হয়, আর তুমি সেই সব পেয়েছ যা আমি কেবল স্বপ্নে দেখেছিলাম। তার কণ্ঠস্বর ভেঙে পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি আমাকে একটি সুযোগ দেবে? আমরা কি আবার? কিন্তু অমিত তার কথা মাঝখানে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটি দৃঢ়তা ছিল যা শ্রেয়াকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। শ্রেয়া, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি আমার সঙ্গ সেই সময় ছেড়েছিলে যখন আমি ভেঙে পড়েছিলাম, যখন আমার কারো কাঁধের প্রয়োজন ছিল। তুমি আমার দারিদ্র্য দেখেছিলে, কিন্তু আমার সাহসকে দেখনি। এবং আজ যখন আমি ওপরে, তুমি ফিরে এসেছ। কিন্তু এখন? সে কিছুক্ষণ থামল, তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, এখন তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। শ্রেয়ার চোখ জলে ভরে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। অমিত ঘুরে জানালার বাইরে তাকাল, যেখানে সূর্য অস্ত যাচ্ছিল। সম্ভবত এটাই জীবনের সত্য ছিল। কিছু সম্পর্ক সময়ের সাথে নয়, অহংকারের সাথে মরে যায়। শ্রেয়া কাঁদতে কাঁদতে বলল, অমিত, আমি সত্যিই অনুতপ্ত। আমি খুব বড় ভুল করেছি। অমিত কয়েক মুহূর্ত তার দিকে তাকাল। তার চোখে ছিল না কোনো ঘৃণা, না কোনো রাগ, কেবল এক শান্ত করুণা, যেন কোনো ক্ষত এখন ব্যথা দেওয়া বন্ধ করে দিয়েছে। সে বলল, শ্রেয়া, জীবন ভুল করার সুযোগ দেয়, কিন্তু প্রতিটি ভুলের শাস্তিও দেয়। তোমার শাস্তি এটাই যে আজ তুমি দেখছ যাকে তুমি প্রত্যাখ্যান করেছিলে, সেই মানুষটি আজ সেই শোরুমের মালিক যেখানে তুমি তাকে অপমান করেছিলে। আমি চাইলেও তোমাকে ফিরিয়ে আনতে পারি না, কারণ এখন আমার হৃদয় তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। শ্রেয়া সেখানেই মেঝেতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, চোখ থেকে জল ঝরছিল। অফিসের কনফারেন্স রুমে নীরবতা নেমে এলো। কর্মচারীরা সেই দৃশ্য দেখছিল, কিন্তু কারো সাহস ছিল না কিছু বলার। কেবল একটি ভারী খামোশি ছিল যা সব কিছু বলছিল। আর অমিত, সে সেখানেই দাঁড়িয়েছিল, শান্ত, স্থির। তার মুখে ছিল জয়ের ঝলক, তবে এই জয় প্রতিশোধের নয়, আত্মসম্মানের ছিল।
অমিত কিছুক্ষণ পল পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে চারদিকে তাকালো এবং সবার সামনে ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কখনো কোনো মানুষকে তার পোশাক বা পরিস্থিতি দেখে বিচার করবেন না। সময় সবচেয়ে বড় খেলোয়াড়। সে যে কাউকে নিচ থেকে ওপরে আর ওপর থেকে নিচে করতে পারে। আর মনে রাখবেন, নারী হোক বা পুরুষ, যদি সম্পর্ক কেবল সম্পদের ওপর টিকে থাকে তবে সেই সম্পর্ক কখনো টিকতে পারে না। প্রেম সব সময় সঙ্গ আর বিশ্বাস দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে নয়। ঘরে নীরবতা গুঞ্জরিত হল। প্রতিটি শব্দ যেন দেয়াল থেকে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। শ্রেয়ার কান্নার শব্দ সেই নীরবতাকে আরও গভীর করে তুলছিল। তার অশ্রু এখন অনুশোচনার আর্দ্রতা হয়ে উঠেছিল। সে মাথা নিচু করল। অন্যদিকে অমিত শেষবারের মতো তার দিকে তাকাল। তার দৃষ্টিতে ছিল না কোনো রাগ, না কোনো অহংকার, কেবল এক শান্ত করুণা, যেন কোনো মানুষ তার অতীতকে বিদায় জানাচ্ছে। সে ঘুরল এবং দরজার দিকে এগিয়ে গেল। বাইরে তীব্র রোদ ছিল। যখন সেই রোদ তার মুখে পড়ল, মনে হলো যেন তার পুরো জীবন সেই আলোয় ধুয়ে গেল। তার সফর সম্পূর্ণ হয়েছিল, বেদনা থেকে গৌরব পর্যন্ত, প্রত্যাখ্যান থেকে সম্মান পর্যন্ত, এবং ব্যর্থতা থেকে আত্মবিজয় পর্যন্ত। সেই রাতে অমিত আবার তার বারান্দায় দাঁড়িয়েছিল। বাতাস ঠান্ডা ছিল, শহরের আলো দূর পর্যন্ত জ্বলজ্বল করছিল, কিন্তু তার ভেতরে এখন না কোনো অস্থিরতা ছিল, না কোনো প্রশ্ন, কেবল শান্তি ছিল। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকাতে তাকাতে বলল, ধন্যবাদ ভগবান, তুমি আমাকে ভাঙতে দাওনি। আজ আমি শুধু আমার জয়ের নয়, বরং প্রতিটি সেই মানুষের প্রতীক যাকে একসময় গরিব ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল। তার চোখে যে উজ্জ্বলতা ছিল তা টাকার নয়, আত্মসম্মানের ছিল। সে এখন বুঝতে পেরেছিল যে আসল সম্পদ টাকা দিয়ে নয়, আত্মবিশ্বাস দিয়ে আসে। ওদিকে শ্রেয়া তার ঘরে একা বসেছিল। চারদিকে নীরবতা ছিল। সে আয়নায় নিজেকে দেখল। মুখ ক্লান্ত, মেকআপ ধুয়ে গেছে, কিন্তু এখন প্রথমবারের মতো সে তার আসল চেহারা দেখতে পাচ্ছিল। সে ফিসফিস করে বলল, প্রেম কখনো টাকা দিয়ে মাপা যায় না। যদি আমি এই কথাটা আগে বুঝতে পারতাম। তার কণ্ঠস্বর ভেঙে গেল এবং অশ্রুতে ডুবে গেল। এখন বাস অনুশোচনা বাকি ছিল, এমন একটি অনুশোচনা যা হয়তো তার সারা জীবনের সঙ্গী হয়ে গেল। বন্ধুরা, গল্প এখানেই শেষ হয়, কিন্তু এটি প্রতিটি সেই মানুষের হৃদয়ে এক গভীর শিক্ষা রেখে যায়। সম্পর্ককে কখনো টাকা দিয়ে মেপো না, কারো দারিদ্র্য বা ব্যর্থতা দেখে তাকে ছোট ভেব না, কারণ সময়ের কাছে সবাইকে উল্টে দেওয়ার ক্ষমতা আছে। প্রেম আর বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় পুঁজি, বাকি সব বাস এক দেখায়। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের জীবনেও এমন কেউ থেকে থাকেন যিনি আপনাদের গরিব, ব্যর্থ বা অকেজো ভেবে ছেড়ে দিয়েছেন, তাহলে কি আপনারা তাকে জবাব দেওয়ার জন্য সাফল্যের পথ বেছে নেবেন, নাকি তাকে ক্ষমা করে নিজের আত্মসম্মান নিয়ে এগিয়ে যাবেন? আপনাদের মতে আসল জয় কিসে আছে, প্রতিশোধ নেওয়ার মধ্যে নাকি নিজেকে প্রমাণ করার মধ্যে? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি জবাব কোনো ভেঙে পড়া মানুষকে সাহস দিতে পারে, তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। নিচে কমেন্টে আপনার নাম এবং শহর লিখুন, যাতে পরের গল্পে আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের আবেগ ঘন গল্পে। ততক্ষণ মনে রাখবেন, দারিদ্র্য কোনো দোষ নয়, তবে অহংকার প্রতিটি সম্পর্ককে দরিদ্র করে দেয়।